আজকের ভিডিওর যে ৪৫টা কোশ্চিন, সেই ৪৫টা কোশ্চিনই একদম হুবহু পিএসসির পরীক্ষায় এসেছে। তো বেশি কথা বলবো না, সরাসরি প্রথম প্রশ্ন। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির লেখককে? আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই গ্রন্থটির লেখক অপশন ডি স্টিফেন হকিং। তারপরের কোশ্চিন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়, মনে রাখবে, অপশন সি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। তারপরের কোশ্চিন, ৩ নম্বর কোশ্চিন, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালীন অয়নান্ত বা সামার সলিস্টিক এটা কোন দিন থেকে হয়? এটি মনে রাখবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 22শে ডিসেম্বর। তারপরের কোশ্চিন, ৪ নম্বর কোশ্চিন, ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, AITUC অর্থাৎ অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ৫ নম্বর কোশ্চিনটি দেখো, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ অর্থাৎ ICAR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর, এটি কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নয়াদিল্লিতে অবস্থিত। তারপরে ৬ নম্বর কোশ্চিনটা দেখো, নিম্নলিখিত কোন শিলা রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়? অর্থাৎ দেখো, এই যে শিলা যে অধ্যায়টা, এটাকেও হালকা করে একটু দেখে রাখবে। এটা তুমি খুব সম্ভবত ক্লাস 7 বা 8-এর ভূগোল বই পেয়ে যাবে, একটু দেখে রাখবে। তো এটা মার্বেলে পরিণত হয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চুনা পাথর। মনে রাখবে, চুনা পাথর সেটা মার্বেলে পরিণত হয়ে যায়। ৭ নম্বর কোশ্চিনটা দেখো, নিম্নলিখিত কোনটি পুনর্বিকিরণযোগ্য শক্তির উৎস নয়? আশা করি তোমরা জানো যে পুনর্বিকিরণযোগ্য শক্তি কাকে বলে। তো এটার উত্তর অপশন এলিমিনেট করলেই তোমরা দিতে পারবে। অবশ্যই দাও তুমি আগে, তারপরে আমি বলছি। আশা করি দিয়ে ফেলেছ। তো এটার উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জ্বালানি কোষ হলো একটি পুনর্বিকিরণযোগ্য শক্তির উৎস নয় কিন্তু। অন্যদিকে জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ুশক্তি এগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের বিকিরণযোগ্য, মানে পুনর্বিকিরণযোগ্য শক্তির উৎস। তারপরে ৮ নম্বর কোশ্চেনটি দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল। পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষায় আসা প্রশ্ন, কোনো মন গড়া প্রশ্ন বা কোনো প্র্যাকটিস সেটের প্রশ্ন নয়, হুবহু একেবারে বাস্তব প্রশ্ন নিয়ে আজকের ৪৫টা প্রশ্ন সাজিয়েছি। শেষ পর্যন্ত ভিডিওতে থাকবে। তারপরে এই কোশ্চিনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চিন, তুমি এখনই কমেন্ট করবে। সেটা হচ্ছে, ঘুমার লোকনৃত্য কোন রাজ্যের? তুমি চেষ্টা করো কমেন্ট করার, ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে। আর হ্যাঁ, ৯ নাম্বার দিয়ে করবে, বোঝা গেল? ৯ নাম্বার দিয়ে কমেন্টটা করবে। ১০ নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ ভারতীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে কোনটি পরিচিত? মানে সম্পূর্ণ ভারতীয় মালিকানাধীন ব্যাংক, অনেকে এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করে দেয়, কিন্তু তুমি কিন্তু করবে না। তুমি করবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অনেক পরীক্ষায় এই কোশ্চিনটা এসেছে, সেন্ট্রালের পরীক্ষা বলো, স্টেটের পরীক্ষা বলো, বোঝা গেল? তো তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের যে ভিডিও, এবং আমি এর আগেও কিন্তু পরপর অনেক ভিডিও করেছি এই টপিকের ওপরে, তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারো। সাঁচি স্তূপ নির্মাণ কার আমলে হয়? সাঁচি স্তূপ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অশোকের আমলে হয়। মাই লাইফ কার আত্মজীবনী? এই যে আত্মজীবনী যে টপিকটা আছে না, এটাও কিন্তু তোমাদেরকে করতে হবে। তো মাই লাইফ এটা কার আত্মজীবনী? এটা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিল ক্লিন্টন। বিল ক্লিন্টনের আত্মজীবনী মাই লাইফ। তারপরে দেখো ১৩ নম্বর কোশ্চিন, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু কি? অপশন এতে রয়েছে রূপো, অ্যালুমিনিয়াম, তারপরে সোডিয়াম এবং সোনা। আশা করি উত্তরটা পেয়ে গেছো। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে সোনা, সবচেয়ে নমনীয় ধাতু, মনে রাখবে। যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তারা আশা করি এই প্রশ্নটা দেখতে দেখতে বোর হয়ে গেছো। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু ICDS এক্সামেও এসেছে, এবং এর আগেও করিয়েছি, এখনও করাচ্ছি। মানে আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রশ্নটা রিপিট করিনি। পিএসসি কিন্তু ব্যাক টু ব্যাক কোশ্চেনটা জিজ্ঞেস করেছে বিভিন্ন এক্সামে। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলাকে? মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা, অপশন বি বাচেন্দ্রী পাল। আরতি সাহা কী করেছিল? আশা করি জানো, ইংলিশ চ্যানেল পার হয়েছিল। আর এই যে রীতা ফারিয়া কে ছিল? রীতা ফারিয়া ছিল প্রথম আমাদের
প্রথম মিস ওয়ার্ল্ড, মনে রাখবে প্রথম মিস ওয়ার্ল্ড ছিল আমাদের ইন্ডিয়া থেকে। তারপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো, সূর্যরশ্মি উৎপন্ন হওয়ার প্রধান কারণ কি? এক কথায় সূর্যের যে ব্যাপারটা, সূর্যের ভেতরে কোন বিক্রিয়াটা হয় এটাকে মনে রাখবে। এটা মনে রাখবে হচ্ছে অপশন সি, নিউক্লিয় সংযোজন। তোমাদেরকে আরও একটা সহজ একটা ট্রিক্স দিচ্ছি, এটা আমারও আগে গুলিয়ে যেত, এখন আর গোলায় না আর কি। এই দেখো এখানে শতে শ আছে, সূর্যতে শ এবং এখানেও শ আছে, তো এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। আমি কিন্তু আগে এভাবেই মনে রাখতাম। তারপরে দেখো নিচের কোন জোটটি শীতল রক্তের প্রাণীদের অন্তর্ভুক্ত? ঠান্ডা রক্তের প্রাণী কোনগুলো? এটির উত্তর করবে কি? এটির উত্তর করবে অপশন ডি, ব্যাঙ ও সাপ ঠান্ডা রক্তের প্রাণী। 17 নম্বর কোশ্চেনটা দেখো, জম্মু এবং কাশ্মীরকে ভারতের অন্যান্য অংশ থেকে বিশেষ মর্যাদার পৃথক রাখার জন্য কোন ধারা ছিল? যদিও সেই ধারাটা এখন আর অ্যাপ্লিকেবল নয়, সেটি হচ্ছে ধারা 370, মনে রাখবে। ধারা 370 স্পেশালি আমাদের জম্মু এবং কাশ্মীর রাজ্যের জন্য ছিল। এখানে কোশ্চেনটার থেকেও ইম্পর্টেন্ট কোশ্চেনের টাইপ, বোঝা গেল পিএসসির টাইপটা, যে 2020 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিকটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? তোমরা জানো যে 2020 সালে যেখানে হয়েছিল সেটা হচ্ছে জাপানের টোকিও শহরে। যদিও সেটা 2020-তে হয়নি, করোনা প্যান্ডেমিকের কারণে সেটা 2021-এ হয়। তো তারপরে যেটা হয়েছিল সেটা 2024 সালে ফ্রান্সের প্যারিসে, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে 28-এ হবে লস অ্যাঞ্জেলসে। তো এই জিনিসগুলোর এই টাইপটাকে মাথায় রাখবে। কিন্তু আমি এখানেও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আনার একটাই উদ্দেশ্য, যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের টাইপটা বোঝো, নাহলে কিন্তু আমি জাস্ট জিকে নিয়ে আসতে পারতাম, তাই না? এতে আমারও খাটনিটা কমে যেত, কিন্তু আমি এনেছি কারণ একটাই, তোমাকে টাইপটা শেখানোর জন্য। তারপরে দেখো 9 নম্বর কোশ্চিন, 19 নম্বর কোশ্চিন দেখো। 19 নম্বর কোশ্চিনটা দেখো, জাতিসংঘের কোন অঙ্গকে বিশ্ব সংসদ বলা হয়? এটা মনে রাখবে। এটির উত্তর হচ্ছে অপশন বি, সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদকে কিন্তু বিশ্ব সংসদ বলা হয়। কোশ্চিনগুলো যদি সত্যিই কঠিন লাগে, ভয় পেয়ে কিন্তু চলে যাবে না, দেখবে, কারণ এটা পিএসসি জিজ্ঞেস করেছে। সহজ কঠিন মিলিয়েই তো একটা কোশ্চিন হয়, কাজেই কঠিনটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। 20 নম্বর কোশ্চিন, নিচের কোনটি হিমাচল প্রদেশের একটা লোকনৃত্য? লোকনৃত্য নয়, দেখেছো আমি লোকনৃত্য বললাম, নয়টা চোখের সামনে থাকতেও জাস্ট আমি 2 সেকেন্ড পরে দেখলাম, তো পরীক্ষাতেও কিন্তু এইরকম হয়। কাজেই লোকনৃত্য নয়, আমরা লোকনৃত্য হয় এই জিনিসটা দেখে আসি, তো খুব সাবধানে কোশ্চেনটা পড়বে। তো লোকনৃত্য নয় কোনটি? উত্তর করার চেষ্টা করো। এটির উত্তর করবে অপশন ডি, ঢাকিনি। বাদবাকিগুলো তাহলে কি হয়ে যাচ্ছে? হিমাচল প্রদেশের লোকনৃত্য, এ, বি এবং সি হিমাচল প্রদেশের লোকনৃত্য, এই তিনটাকেই মনে রাখবে। 21 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম মানব নির্মিত খাল কোনটি? বিশ্বের বৃহত্তম মানব নির্মিত খাল, এটির উত্তর করবে অপশন সি, সুয়েজ খাল। 22 নম্বর কোশ্চেনটা দেখো, প্রথম লোকপাল বিল সংসদে কবে উপস্থাপিত হয় বা উত্থাপিত হয়? প্রথম লোকপাল বিল, এটির উত্তর করবে অপশন এ, মে মাসের 1968 সালে। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন কারা? প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন যারা, বললাম যে আগের ভিডিও দেখেছো তারাও জানো আশা করি, কারণ এই প্রশ্নটা পিএসসি আগের পরীক্ষাতেও জিজ্ঞেস করেছিল। তো এটার উত্তর করবে তোমরা অপশন বি, কুষাণরা। মনে রাখবে কুষাণরা ভারতবর্ষে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিল। 24 নম্বর কোশ্চিন, এবং খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, যে কোশ্চিনটা সেন্ট্রালের এক্সামেও এসেছে। ভারতের নাগরিক ছিলেন না এমন প্রথম ব্যক্তি হিসেবে কে ভারতরত্ন পান? মনে রাখবে নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গাফর খান, এরা কিন্তু আদতে ভারতীয় নয়, কিন্তু তাদের মহান কাজের জন্য কিন্তু ভারত সরকার তাদের ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত করেছিল। তো এখানে নেলসন ম্যান্ডেলা বললাম এবং খান আব্দুল গাফর খান বললাম, এই দুজনের মধ্যে কিন্তু অপশন ডি, খান আব্দুল গাফর খান প্রথম ব্যক্তি, মানে অন্য দেশের ব্যক্তি হয়ে ভারতরত্নটা পেয়েছিল, যদিও পরবর্তীতে নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল। এবং হ্যাঁ, এখানে অপশন সিতে দেখো রয়েছে মাদার টেরেসা। মাদার টেরেসা কিন্তু আমাদের দেশে জন্মগ্রহণ না করলেও তিনি কিন্তু ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন, ফলে তিনি কিন্তু একজন ভারতীয় নাগরিক। হ্যাঁ, তো অপশন সি নিয়ে কিন্তু কোনো রকম কনফিউজড হবে না, বলে দিলাম। 25 নম্বর কোশ্চিনটা কোন এক্সামে আসেনি? বেশিরভাগ এক্সামে এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি কবে গাওয়া হয়? প্রথমবার বন্দে মাতরম গানটি কবে গাওয়া হয়?
এটির উত্তর করবে অপশন সি 1896 সালে এই বন্দে মাতরম গানটাকে কিন্তু প্রথম কংগ্রেস সেশনে গাওয়া হচ্ছিল, মনে রাখবে প্রথম গাওয়া হয় এই সালে। 26 নম্বর কোশ্চিনটি দেখো, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হওয়ার প্রধান কারণ কি? আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছিলাম যে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটা পিএসসি অন্য এক্সামে জিজ্ঞেস করেছিল। এইটা দেখো, প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। তো এটার উত্তর তুমি কি দেবে? ভিডিওটা পজ করে নিজে উত্তর দাও, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এটি সূর্যের নিকটতম স্তর না, সূর্যের সঙ্গে তো বায়ুমণ্ডলের কোনো ব্যাপার নাই না, আপাতত সেই রকম। বিতে দেখো, এতে আধানযুক্ত কণা রয়েছে না, ওরকম কোনো ব্যাপার নেই। এর মধ্যে তাপ উৎপন্ন হয়, ট্রপোস্ফিয়ারে কি তাপ উৎপন্ন হয় না, তেমনটাও তো আমরা পড়িনি। অপশন ডিতে দেখো রয়েছে, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। হ্যাঁ, এইটা হচ্ছে আসল কথার কথা যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ভূপৃষ্ঠের সঙ্গে একেবারে লেগে থাকে হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তর, আর ভূপৃষ্ঠ গরম হলেই আমার স্তরটাও গরম হবে। তো সেই দিক থেকে মনে রাখবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা জাস্ট আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে 27 নম্বর কোশ্চিনটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? অনেকের কাছেই হয়তো আজকের কোশ্চেনগুলো একটু কঠিন লাগছে, কিন্তু দেখো বোন বা দিদি, কিছু করার নেই, পড়তে হবেই। এটা পিএসসি জিজ্ঞেস করেছে। শুধু সহজ প্রশ্ন প্র্যাকটিস করে যাবো এমনটা নয়, আমরা পিএসসির প্রশ্ন প্র্যাকটিস করব, পিএসসির টাইপটাকে বোঝার চেষ্টা করব। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি, মনে রাখবে, মানবাধিকার সংস্থা। মনে রাখবে কি? মানবাধিকার সংস্থা। এবার 28 নম্বর কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমরা আগের সেটেও দেখলাম খুব সম্ভবত, যে পুলিৎজার পুরস্কার প্রধানত কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার প্রাইজ এটা দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে। প্রশ্ন রিপিট হয় পিএসসির, ঠিক আছে। 29 নম্বর কোশ্চেন, কংগ্রেস শব্দটি কোন দেশের সংসদের নামের সঙ্গে বিশেষভাবে যুক্ত? এটার উত্তর করবে অপশন সি উত্তর আমেরিকার ইতিহাস। মনে রাখবে উত্তর আমেরিকার ইতিহাস থেকে এই কংগ্রেস শব্দটি এসেছে, সহজ ভাষায়। তারপরে 30 নম্বর কোশ্চেনটা দেখো, বিশ্বের বৃহত্তম একক ফুল কোনটি? অর্থাৎ বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? দেখো ওপরে পদ্ম রয়েছে, জায়েন্ট ক্যাকটাস রয়েছে, এবং এখানে তোমার র্যাফলেশিয়া করবে। হ্যাঁ, অপশন সিতে করবে র্যাফলেশিয়া। বোঝা গেল? র্যাফলেশিয়া। তারপরে 31 নম্বর কোশ্চেন, বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা কোনটি? এইখানে যে নামগুলি রয়েছে না, এটা কিন্তু প্রত্যেকটাই টেনিস প্রতিযোগিতার নাম, এবং প্রত্যেকটাই কিন্তু একটা করে গ্র্যান্ড স্ল্যাম। তো এর মধ্যেও সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম যেটা, সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উইম্বলডন। মনে রাখবে উইম্বলডন। 32 নম্বর কোশ্চেনটা দেখো, ডায়ালাইসিস প্রক্রিয়ায় শরীর থেকে বজ্র পদার্থ অপসারণের প্রধান নীতি কী? প্রধান নীতি কী? এটার উত্তর করবে অপশন সি ব্যাপন। এই যে ডায়ালাইসিস, এটা কাদের দেওয়া হয়? যাদের কিডনি পুরোপুরি বা প্রায় মানে কাজ করতে পারছে না, বোঝা গেল, মানে কাজ করা বন্ধ করে দিয়েছে, তাদেরকে কিন্তু এই ডায়ালাইসিস দেওয়া হয়। তারপরে কোশ্চেনটা দেখে নাও। 33 নম্বর কোশ্চেন, নিচের কোন শস্যে ক্যালসিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি? তুলনামূলকভাবে বেশি যেই শস্যে, সেটি হচ্ছে অপশন এ বাজরা। মনে রাখবে এটা একটা মিলেট জাতীয় শস্য, বাজরাতে ক্যালসিয়ামের পরিমাণ, এখানে অপশনের অ্যাকর্ডিং অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাজরা। 31 নম্বর কোশ্চেনটা দেখো, সত্যম শিবম সুন্দরম, এখানে চলচ্চিত্র না, এটা শুধু চিত্র করবে। বোঝা গেল? চিত্র। বোঝা গেল? এই যে বিখ্যাত যে চিত্র, এটা কে তৈরি করেছিলেন, কে এঁকেছিলেন? তো এটা এঁকেছিলেন হচ্ছে অপশন বি শিবনন্দন নাতিয়াল। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের সেন্ট্রালের এক্সামেও এসেছে, সত্যম শিবম সুন্দরম এই চিত্রটি কে এঁকেছে? বোঝা গেল? তারপরে দেখো, না আমি একটু ভুল বললাম, খুব সম্ভবত এটা মনে হয় সেন্ট্রালে জিজ্ঞেস করেনি, তোমাদের ডাব্লিউবিপিএসসিতে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। তারপরে দেখো, এই কোশ্চেনটা তোমাদের সেন্ট্রালেও জিজ্ঞেস করেছে, পিএসসিতেও জিজ্ঞেস করেছে। ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক কোন শিল্পে নিযুক্ত? মানে সবথেকে বেশি কর্মচারী আর কি কোন ডিপার্টমেন্টে কাজ করে? সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টেক্সটাইল শিল্পে। আজকের ভিডিওর কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং আজকের ভিডিওতে যদি কিছু নেগেটিভ তোমার চোখে পড়ে অবশ্যই সেই নেগেটিভটাকে কমেন্ট করবে, কারণ নেগেটিভটা অবশ্যই একটা ইমপ্রুভের জায়গা তৈরি করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা
হিন্ট দিও, আমি বুঝে যাব। 36 নম্বর কোশ্চিন, কোন ভিটামিন সাধারণত মানুষের প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়ে যায়? এটা মনে রাখবে, ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ যেগুলো জলে দ্রবণীয় ভিটামিন সেইগুলো কিন্তু আর কি প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বা মানুষের শরীর থেকে বেরিয়ে যায়। কারণ একটাই, যে এই যে ভিটামিনগুলো এটা শরীর জমিয়ে রাখতে পারে না, অতিরিক্ত অংশটা জাস্ট আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। তো এটার উত্তর কী করবে? অপশন সি। এবং অপশন যদি বি কমপ্লেক্স থাকতো তখন কিন্তু তুমি বি করতে, হয়তো সেখানে দিয়ে দিত যে B1 B2 বা হচ্ছে B7, মানে যাই হোক আর কি, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম যে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, অর্থাৎ যেগুলো জলে দ্রবণীয় ভিটামিন সেইগুলোর ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটে আর কি। আর হ্যাঁ, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, পুরোপুরি দেখবে কোশ্চিন, একটাও যেন মিস না হয়। হ্যাঁ, একটাও যেন মিস না হয়। 37 নম্বর, লোকসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন? লোকসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন? এটা মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোকসভার সকল সদস্যদের দ্বারা লোকসভার স্পিকার বা অধ্যক্ষ নির্বাচিত হন। ইকোনমিক্স থেকে একটা কোশ্চিন এসেছে, পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কি বলা হয়? পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় অপশন ডি, বিলগ্নীকরণ বা ডিসইনভেস্টমেন্ট। 39 নম্বর কোশ্চিন, এবং প্রায় আমরা ভিডিও শেষে চলে এসেছি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদে যোগদানের আগে যে শপথ নেন তাকে পরিচালনা করেন? তা পরিচালনা করেন হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত ব্যক্তি। অর্থাৎ তোমরা রাষ্ট্রপতিকেই হাইলাইটভাবে মনে রাখবে। বোঝা গেল? সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করাবে রাষ্ট্রপতি। তারপরে দেখো 40 নম্বর কোশ্চিন, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে শুরু হয়? প্রথম যে ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান সেটা এসেছিল কত সালে? 1951 সালে, তাই না? 41 নম্বর কোশ্চিন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় অপশন ডি, গভর্নর বলা হয়, তাই না? গভর্নর বলা হয়। এবং বর্তমানে এই রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছেন সেটাকেও মনে রাখবে, এবং যারা কিছুদিন পরে গিয়ে ভিডিওটা দেখবে একটু জাস্ট গুগল করে নেবে। বর্তমানে রয়েছে সঞ্জয় মালহোত্রা। কি বললাম? সঞ্জয় মালহোত্রা। তারপরের কোশ্চিন দেখো, এই কোশ্চিনটা আমি আগের ক্লাসেও করালাম, মানে পিএসসি দেখছো তো, আগেও জিজ্ঞেস করেছে আবারও জিজ্ঞেস করছে। বায়ুমণ্ডলে উপস্থিত প্রধান নিষ্ক্রিয় গ্যাস কোনটি? প্রধান নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিষ্ক্রিয় বলেছে কিন্তু, তো এটার উত্তর হচ্ছে অপশন সি, আর্গন। অন্যদিকে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে বায়ুমণ্ডলে, সেকেন্ডে থাকে অক্সিজেন, এটাকেও মনে রাখবে। 43 নম্বর কোশ্চিন দেখো, সূর্যগ্রহণ ঘটে কখন? সূর্যগ্রহণ কখন ঘটে? এই যে আমি তোমাকে অপশন দেখাচ্ছি, দেখো এবং উত্তর করার চেষ্টা করো। মনে রাখবে, সূর্যগ্রহণ কখন ঘটে? যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসবে তখন কিন্তু সূর্যগ্রহণ হয়। তাহলে এখানে অপশনের অ্যাকর্ডিং যদি আমি দেখি, সূর্য ও পৃথিবীর মধ্যে এলে, এই যে চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে এলে সূর্যগ্রহণ হয়, মনে রাখবা। 44 নম্বর কোশ্চেনটা দেখো, সুফি শব্দটির উৎপত্তি কোনটির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়? হ্যাঁ, মনে রাখবে, সুফি কিন্তু এক ধরনের পোশাক। সুফি এক ধরনের পোশাক। আমি বলবো তোমরা, মানে তোমাদের যাদের কাছে পশ্চিমবঙ্গের যে সরকারি স্কুলের বইগুলি রয়েছে, 5, 6, 7, 8 যে হিস্ট্রি বইগুলি রয়েছে, তোমরা চাইলে সেই বইগুলি পড়তে পারো। সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে। এই যে সুফির যে প্রশ্নটা, প্রথমত আমার মনে হয়েছিল এটা বেশ কঠিন কোশ্চিন, তারপরে আমি কিন্তু দেখেছিলাম খুব সম্ভবত 6 বা 7-এর ইতিহাস বইয়ে এই প্রশ্নটা কিন্তু রয়েছে, এই বিষয়টা কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। কাজেই তোমরা কিন্তু চাইলে এখন থেকে একটু একটু করে পড়তে পারো সেই বইগুলো। দেখো আজকের ভিডিওর শেষ কোশ্চিন, সংসদে 0 আওয়ার এর সাধারণত কি হয়? সংসদে একটা সময় 0 আওয়ার হয়, মনে রাখবে। হ্যাঁ, মাঝামাঝি সময়ে। তো এই সময়ে কি করা হয়? বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো সেখানে উত্থাপন করা হয়, এই আর কি। এটাই হচ্ছে সংসদে 0 আওয়ার,
বোঝা গেল? এই টপিকটা থেকেও কিন্তু অনেক সেন্ট্রালে কোশ্চেন এসেছে, স্টেটেও কোশ্চেন এসেছে। তো আজকের ভিডিওতে আমরা 45টি পিএসসির দ্বারা জিজ্ঞেস করা কোশ্চেন দেখলাম এবং পরবর্তীতেও আমরা এই ধরনের কোশ্চেন দেখব, যেটা আমাদের আইসিডিএস এক্সাম বলো, পঞ্চায়েত এক্সাম বলো, সবার জন্যই অনেক বেশি হেল্পফুল। তো ঠিক আছে, পরবর্তীতেও ভিডিও আসবে, দেখতে থাকো। ধন্যবাদ।